নমস্কার। বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আমি পঙ্কজ রয়েছি আপনাদের সঙ্গে। কথায় আছে ধানই প্রাণ, প্রাণের ধান। তো ধান আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গে ভীষণ গুরুত্বপূর্ণভাবে চাষ হয় এবং মূলত আমন, বোরো এবং আউশ এই তিন ধরনের চাষ আমাদের এখানে হয়। বোরো ধানের কিন্তু এখন মানে চাষ তার চারা রোপণের কাজ চলছে, বেশ কিছুদিন আরও চলবে। আমরা আজকে স্টুডিওতে এই বোরো ধান বিষয়ক কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। বোরো ধানের উৎপাদনশীলতার দিক থেকে যদি ধানের দেখা যায় তাহলে বোরো ধানের উৎপাদনশীলতা সবচেয়ে বেশি অন্যান্য ধানের তুলনায়। এবং যন্ত্রের ব্যবহার, সে বিভিন্ন রকমের যন্ত্রের ব্যবহার, প্রযুক্তির ব্যবহার কিন্তু বোরো ধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা দিক হিসেবে রয়েছে। তো আজকে আমাদের স্টুডিওতে আলোচনার বিষয় বোরো ধানের উন্নত চাষ পদ্ধতি, এবং এই নিয়ে আলোচনা করবার জন্য উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে দুজন বিশিষ্ট কৃষি আধিকারিক। আমার বাঁ পাশে রয়েছেন ডক্টর সুপ্রতীক ঘোষ, যুগ্ম কৃষি অধিকর্তা, এবং ডান দিকে রয়েছেন ডক্টর গৌতম সামুই, যুগ্ম কৃষি অধিকর্তা। এবং এই আলোচনায় রয়েছেন আপনারা, অর্থাৎ দর্শকবৃন্দ যারা রয়েছেন, যারা প্রত্যেক বৃহস্পতিবার আমাদের এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেন। তাহলে আমরা শুরু করছি আপনাদের সকলের জন্য আজকের এই অনুষ্ঠান। আমি প্রথমেই গৌতমবাবু আপনাকে দিয়ে আলোচনা শুরু করব যে এই মুহূর্তের যে আবহাওয়ার অবস্থা, বেশ জাঁকিয়ে যাকে বলে শীত পড়েছে, এবং তার পাশাপাশি একটা মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ভাব, এবং কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। তো এরকম একটা পরিবেশে বোরো ধানের চাষের ক্ষেত্রে কৃষক বন্ধুরা কি সতর্কতা নেবেন, শুরুতেই যদি সেটা দিয়ে একটু শুরু করেন। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখন যে পরিস্থিতি চলছে, লাস্ট 3-4 দিন ধরে ঠান্ডাটা খুব বেড়েছে, যেটা বেশিরভাগই এখন বীজতলা তৈরি হয়ে গেছে এবং বীজতলাতে চারা গাছ রয়েছে। তো এই ঠান্ডা চারা গাছ সাধারণত সহ্য করতে পারে না। আমরা দেখেছি যদি খুব ঠান্ডা পড়ে যায় তাহলে এই বড় যে চারা বীজতলায় তৈরি করা হয়েছে সেগুলো আস্তে আস্তে লাল হয়ে যায়, এবং সেটা লাল হয়ে যাওয়ার সাথে সাথে যদি এরকম কিছুদিন চলতে থাকে তাহলে পুরো শুকিয়ে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই নিশ্চয়ই আপনারা বিভিন্ন প্রিকশন নিচ্ছেন, কিন্তু আপনাদেরকে বলবো যাতে একটু গরম আবহাওয়া তৈরি করা যায়, মানে বীজতলার আবহাওয়া গরম করা যায়। যেরকম ধরুন আপনারা যদি বীজতলায় এখন জৈব সার কিছু প্রয়োগ করেন তাহলেও অনেকটা গরম হবে। এবং আমরা গ্রাম বাংলায় দেখেছি যে খড়ের তুষ বা মানে খড়ের ছাই, ঘুঁটের ছাই, এইগুলোকে যদি আমরা বীজতলায় প্রয়োগ করতে পারি তাহলে অনেকটা গরম হবে। এবং বিভিন্ন কৃষক বন্ধুরা বড় চাষের ক্ষেত্রে করে থাকেন যে একটা স্ট্রাকচার, মানে বাঁশ দিয়ে বা সরু কঞ্চি দিয়ে স্ট্রাকচার করলো, তাতে পলিথিন ঢাকা দিয়ে দিল এবং সেটা রাত্রিবেলা ঢেকে রেখে সকালবেলা যখন রোদ উঠবে সেই সময় খুলে দেওয়া। এবং রাত্রিবেলাতে যদি ওই বীজতলায় জল ঢুকিয়ে আমরা সকালবেলা ওই জলটাকে বের করে দিতে পারি। এবং আরও একটা প্রচলিত কথা আমরা দেখতে পাই বা প্র্যাকটিস কৃষকদের আমরা দেখতে পাই যে বীজতলায় রাত্রেবেলা যখন এত ঠান্ডায় কি হয় না, শিশির বিন্দু গাছের পাতার ডগায় জমে থাকে, তাহলে সেই শিশির বিন্দু যদি থাকে তাহলে আরও বেশি ঠান্ডা হয়ে যাবে এবং রোগটা মানে লাল হওয়ার প্রবণতা আরও বেড়ে যাবে। সেখানে যদি সকালবেলা উঠে আমরা যদি কোনো কাঠি বা কঞ্চি দিয়ে ওই শিশিরকে আমরা ঝরিয়ে দিতে পারি তাহলেও কিন্তু অনেকটা বীজতলাকে গরম রাখা যাবে। এবং তার পাশাপাশি আমরা বলবো যে যদি খুব এরকম হয় এবং রোগেরও প্রাদুর্ভাব দেখা যায় তাহলে আপনারা কার্বেন্ডাজিম সেটা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এবং জিঙ্ক, যেটা গুরুত্বপূর্ণ ধানের ক্ষেত্রে, এবং ধানের বীজতলাতেও আমরা দেখতে পাই কিছু স্পট হয় এবং ডগা থেকে শুকিয়ে যায়, জিঙ্ক অনুখাদ্য, সেটা আপনারা 1/2 থেকে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। তাহলে দেখা যাবে যে আমরা বীজতলাটা অনেকটা সতেজ রাখতে পারবো। এবং অনেক কৃষক বন্ধুই করেন, আমরা জানি যে শীতকালের উত্তরে হাওয়াটার জন্য বেশি এই উত্তরে হাওয়াটাই ঠান্ডা হয় এবং সেটা বীজতলার ক্ষতি করে। অনেকে উত্তর দিকে মানে ব্যারিকেড করে রাখে কোনো পলিথিন বা কোনো হাওয়াটাকে
তারা যদি আমরা বন্ধ করে রাখতে পারি তাহলে কিন্তু অনেকটা বীজতলাকে রক্ষা করতে পারবো। আচ্ছা, দর্শক বন্ধুরা এবং কৃষক বন্ধুরা অবশ্যই শুনলেন, বেশ কিছু প্রতিষেধক ব্যবস্থাপনা এই আবহাওয়ার কারণে নিলে কিন্তু কৃষক বন্ধুরা অবশ্যই উপকৃত হবেন। এবং যারা পর্দার ওপারে আমাদের এই আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন বা দেখছেন, তারা কিন্তু টেলিভিশন স্ক্রিনে যাওয়া নম্বরে আমাদের সঙ্গে ফোনেই আলোচনায় অবশ্যই যোগ দিতে পারেন। আমি সুপ্রতীকবাবু আপনার কাছে আসব, যে বোরো ধানের জন্য মোটামুটিভাবে কি ধরনের মাটি প্রয়োজন, মানে মাটির কথাটা তো প্রয়োজন শুরুতেই আসে। মাটি তো প্রাথমিক যেটা যে কোনো শর্ত, যে কোনো চাষের ক্ষেত্রে বোরো ধান যেহেতু প্রচুর জলের দরকার হয়, সেই জন্য এমন মাটির দরকার যে মাটির জল ধারণ ক্ষমতা বেশি, অর্থাৎ পলিযুক্ত দোআঁশ মাটি এবং জমিটা নিচু ধরনের জমি, এই ধরনের জমিতে বোরো ধানের চাষ ভালো হয়। এবং বোরো ধান যেহেতু প্রচুর পরিমাণে সার দরকার হয়, সেহেতু সেই সব জায়গায় দেখা উচিত যেখানে উর্বরতার মাত্রা মধ্যম থেকে উচ্চ মাত্রার উর্বরতা থাকে। আর যেই মাটিতে বালির ভাগ বেশি বা যেই মাটিতে পলির ভাগ খুব বেশি, সেই ধরনের মাটিতে কিন্তু দু ধরনের সমস্যা হয়। বালির ভাগ বেশি থাকলে মাটিতে জল ধারণ ক্ষমতা কম থাকে, জল দাঁড় করিয়ে রাখা যায় না। আর পলির ভাগ যদি খুব বেশি থাকে বা কাদার ভাগ যদি বেশি থাকে, তাহলে কিন্তু মাটিতে থেকে ড্রেনেজ করা বা জল বের করে দেওয়া একটা সমস্যা থাকে। বোরো ধান চাষ করতে গেলে যেমন জল জমাতে হয়, কিন্তু মাঝে মাঝে কিন্তু জল বেরও করে দিতে হয় আমাদের। আচ্ছা, সুতরাং পলিযুক্ত দোআঁশ মাটি হচ্ছে বোরো ধানের চাষের পক্ষে আদর্শ বা উপযুক্ত। আচ্ছা, জমির কথা কি ধরনের মাটি হওয়া দরকার আমরা শুনলাম, কিন্তু একজন কৃষক বন্ধু শুধু মাটি হলেই তো হবে না, চাষটি করতে গেলে জমি তৈরির একটা বড় বিষয় থাকে। আমি আপনার কাছে আসবো গৌতমবাবু, যদি একটু জমি তৈরির এই যে বিষয়টা একটু বিস্তারিতভাবে আমাদের জমি তৈরি ক্ষেত্রে আমরা যদি বলি যে দুটো পার্ট, একটা হচ্ছে আমরা যখন বীজতলা তৈরি করি সেখানে একটা জমি তৈরির ব্যাপার থাকে, আর যখন মূল জমি অর্থাৎ যেখানে আমরা বীজগুলোকে নিয়ে গিয়ে রোপণ করব, সেই একটা মূল জমি তৈরি করার আমাদের দুটো প্রসঙ্গ থেকে যায়। তো প্রথমেই আমি যদি বীজতলার ক্ষেত্রে বলি, আমরা সাধারণত এই বোরোর ক্ষেত্রেই আমরা দেখেছি কৃষক বন্ধুরা মোটামুটি বীজতলার নিয়মটা কিছুটা ফলো করেন। তো আমরা বলি বীজতলা সাধারণত 4 ফুট চওড়া করে এবং লম্বা আপনার প্রয়োজন মতো, মানে কৃষকদের প্রয়োজন মতো যতটা ইচ্ছা করতে পারেন, কিন্তু 4 ফুট চওড়া করতে হবে। কেন না, দুদিক থেকে আমরা কোনো আগাছা বা কোনো কিছু হলে আমরা সেটা নিড়ান দিতে পারবো বা স্প্রে করতে সুবিধা হবে। এবার 4 ফুট অন্তর অন্তর আমরা যদি এরকম বীজতলার মাটি তৈরি করি এবং মাঝখানে একটা আমরা নালা রাখবো, যেখানে প্রয়োজনের অতিরিক্ত জল বা ওই নালার ওখান দিয়ে আমরা জলটা বেরিয়ে যেতে পারবে, কিংবা আমরা ওখান থেকে কোনো পরিচর্যাগত ব্যবস্থা নিতে পারবো, ধরুন কোনো স্প্রে করা বা আগাছা ইয়ে করা। আর মূল জমিতে তো কৃষক বন্ধুরা করেন যে 5 থেকে 7 দিন আগে জল ছেড়ে দিয়ে সেখানে পাওয়ার টিলার দিয়ে চাষ দেন, বা কিছু কিছু জায়গায় নাঙল দিয়েও আমরা চাষ দিতে দেখি। তো নাঙল দিয়ে চাষ দেওয়ার পর আবার ওইটাকে 5-7 দিন ফেলে রাখা হয় এবং তারপরে মূল সার প্রয়োগ করে কৃষক বন্ধুরা মূল জমি তৈরি করেন। আমাদের মধ্যে এই আলোচনায় এই মুহূর্তে একজন দর্শক বন্ধু আমাদের এই আলোচনায় রয়েছেন, একটু শুনে নেব তিনি কি বলছেন। নমস্কার। নমস্কার। নমস্কার, আমি সাগর হাতি বলছি। শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটা বলুন। ধান তোলাটা কতদিনের মধ্যে আমরা, মানে বীজতলার থেকে মূল জমিতে, এটা কি আপনার প্রশ্ন? আচ্ছা, আমরা এটা সাধারণত বলি যে 4 সপ্তাহ থেকে 5 সপ্তাহ, আমরা সাধারণত বলি যে 4 সপ্তাহ থেকে 5 সপ্তাহ আপনারা বীজতলায় রাখুন। কারণ এটা আমরা দেখেছি ঠান্ডার জন্য অনেক কৃষক বন্ধুই সেটা 6 সপ্তাহ 7 সপ্তাহ রেখে দেন, কিন্তু আমি বলবো যে আপনারা ম্যাক্সিমাম 4 সপ্তাহ হলে খুবই ভালো হয়। কারণ যত দিন যাবে কিন্তু আপনাদের ফলন আস্তে আস্তে কমতে থাকবে, কারণ গাঁট তৈরি হয়ে যায়। যত বয়স হবে চারার নিচে দেখবেন গাঁট তৈরি হয়ে যায়, সেখান থেকে আবার নতুন করে শিকড় বেরিয়ে তারপর পাশকাঠি ছাড়ার যেটা অনেক সময় লেগে যাবে। এবং অনেক কৃষক বন্ধুই বলেন যে কিছুদিন রোপণ করলাম তারপরই ফলতে শুরু করলো, অর্থাৎ শীষ এসে গেল। তো এটা কিন্তু ওটাই কারণ যে অনেক কৃষক বন্ধুই কি করেন যে বীজতলাতে 7 সপ্তাহ 8 সপ্তাহ রেখে দেন। তাই আপনাদের বলবো 4 সপ্তাহ ম্যাক্সিমাম রাখুন, এবং তার থেকেও যদি আপনার মনে হয় যে হয়ে উঠছে না, তাহলে 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত আপনারা রাখতে পারেন। আচ্ছা, আমরা এবার এই ক্ষেত্রে একটা কমন থিওরি আমি বলে নিই।
যে আমরা দেখব যে গাছটা যখন 4টে পাতা স্টেজে পৌঁছবে, 4টে পাতা স্টেজে গেলে গাছটা কিন্তু অটোট্রপিক হয়ে যায়। অটোট্রপিক অর্থাৎ গাছের তখন নিজের খাদ্য নিজেই সালোকসংশ্লেষের মাধ্যমে প্রস্তুত করতে পারে। আর বীজতলায় কি থাকে? বীজতলায় থাকে পাতা থাকে, সেই সঙ্গে বীজ থাকে, কিছু পরিমাণ খাদ্য সেই সময় কিন্তু বীজের থেকেও আসে। যখন 4 পাতা স্টেজে গাছটা পৌঁছায় তখন সম্পূর্ণ খাদ্যই পাতায় প্রস্তুত হয়। 4 পাতা স্টেজে কিন্তু আমরা সেটাকে ট্রান্সপ্লান্টিং করতে 4 পারি। থেকে 5 পাতা স্টেজে আমরা আপনার কাছে একটু উন্নত জাত নিয়েও শুনবো, কিন্তু তার আগে আরেকজন দর্শক বন্ধু আমাদের মধ্যে এই আলোচনায় উপস্থিত রয়েছেন, একটু শুনবো তিনি কি বলছেন। নমস্কার। নমস্কার। বলুন। হ্যাঁ, লাইনটা বোধহয় কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। না, আচ্ছা বলুন বলুন আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি ওই ধান রোয়ার, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনি টেলিফোনেই শুনুন, টেলিফোনেই বলুন, টিভির সাউন্ডটা মিউট করে দিন। ফোলার আগে, ধান যখন ফোলার আগে ওই পাতাগুলো পেঁয়াজ কালির মতন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গে আমরা আলোচনা আমরা 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 শুনেছি, আপনি এই আলোচনা শুনতে থাকুন, আমরা অবশ্যই পরবর্তীতে এই আলোচনা করব। আমরা যখন পোকা নিয়ে আলোচনা করব, এটা এক ধরনের পোকা, ভেপুক পোকা, সেই পোকার আক্রমণে হয়, তার কি প্রতিকার সেটা আমরা আলোচনা করব। আমরা একটু, আপনি যদি একটু উন্নত জাত প্রসঙ্গে একটু বলেন। বোরো ধান চাষ ক্ষেত্রে গেলে আমাদের জাত নির্বাচনের ক্ষেত্রে কতগুলো জিনিস মনে রাখতে হবে। জাতটা এমন হওয়া দরকার যাতে জাতটার আমরা হারভেস্টিং করতে পারি যখন কালবৈশাখী আসে তার আগে, অর্থাৎ সেটা মোটামুটি মধ্যমেয়াদী জাত কিন্তু বোরো ধানের পক্ষে উপযুক্ত। 110 থেকে 130-35 দিনের জাতগুলো বোরো ধানের জন্য নির্বাচিত করা আমি যুক্তিযুক্ত মনে করি। সেই ক্ষেত্রে আমরা আজকের দিনে উন্নত জাতের মধ্যে যেরকম অজিত আছে, সুকুমার আছে, বিধান সুরুচি আছে, এছাড়া প্রচুর প্রচলিত এবং কৃষক ভাইদের মধ্যে প্রচুর জনপ্রিয় দুখানা জাত, একখানা শতাব্দী যেটা IIT 4786, একটা ক্ষিতিশ IIT 40994, এই ধরনের জাতগুলো আছে। এই ধরনের জাতগুলো আপনারা নির্বাচন করবেন। তবে আপনারা যখন বীজ কিনবেন বা জাত নির্বাচন করবেন তখন একটা জিনিস আমরা দেখে নেবেন, যেখান থেকেই আপনারা বীজ কিনবেন সেই বীজটা যেন সংশোধিত বীজ হয় বা সার্টিফাইড সিড হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। বীজের একটা জিনিস মনে রাখবেন, কৃষকের কিন্তু ফলনের সাফল্য তখনই আসে যখন তার সঠিক বীজ নির্বাচন সে করতে পারে। সংশোধিত বীজে কি হয়? সংশোধিত বীজ মোস্টলি আপনার সিড ট্রিটমেন্ট করা থাকে, যার জন্য তার থেকে যে পরবর্তীকালে রোগ বা পোকার প্রাদুর্ভাব সেটা সম্ভাবনা কমে, প্লাস সেই বীজের জার্মিনেশন পার্সেন্টেজ ভালো থাকে, যেই বীজের মধ্যে পিউরিটি পার্সেন্টেজ বেশি থাকে। সুতরাং সংশোধিত বীজ কিন্তু নির্বাচিত করতে হবে, এবং জাতের ক্ষেত্রে আমি যে জাতগুলো বললাম সেই জাতগুলো কিন্তু যথেষ্ট প্রমিসিং জাত। আমি এই জায়গাটাই গৌতমবাবু আপনার কাছে আসতে চাইছিলাম, যে যে বীজ নির্বাচনের কথা এলো এবং উনি খুব সঠিকভাবে বললেন যে সংশোধিত বীজ নেওয়ার কথা। বীজ নির্বাচন এবং বীজ শোধন এই দুটো করলে শেষমেশ কৃষক বন্ধুরা যার থেকে রক্ষা পান সেটা হচ্ছে রোগ এবং পোকার হাত থেকে, আমি যদি খুব ভুল না বলে থাকি। আপনারা আরো বিস্তারিত বলবেন, আমি একটু বীজ নির্বাচন এবং বীজ শোধনের বিষয়ে আপনাকে বলবো। হ্যাঁ, বীজ নির্বাচন এবং বীজ শোধন, যেটা আমরা বলি যে বাচ্চাদের যে টিকা দেওয়া হয় পোলিওর টিকা, সেরকমই প্রতিষেধক হিসাবে আমরা যদি বীজটাকে শোধন করি তাহলে মূল জমিতে যে রোগ বা পোকার উপদ্রব সেটা কম হবে। এবার বীজ নির্বাচন যেমন বললেন যে একটু আগেই সুপ্রতীকবাবু বলছিলেন যে যদি বাজার থেকে যখন কিনবেন তখন সার্টিফাইড বীজ কিনতে বলেছেন, এবং আমরা এখানে যদি বীজ ফেলার সময়ও আমরা বীজ নির্বাচন করতে পারি, কারণ সার্টিফাইড বীজ বলুন আর আপনারা নিজেদের বীজ বলুন যে রাখলে সেই বীজটায় দেখা যায় কিছু অপুষ্টি বীজ রয়েছে, অর্থাৎ যেটার ভিতরে চালটায় দেখবেন কালো কালো হয়ে রয়েছে বা আপনার চিটে আছে, সেইগুলোকে যদি আমরা প্রথমেই সরিয়ে দিতে পারি তাহলে গাছগুলো আমার সুস্থ সবল হবে। মানে যেগুলো ডিফেক্টেড, মানে সেইগুলোকে করতে গেলে অনেক কৃষক বন্ধুই করেন যে লবণ জলে ডোবান, অর্থাৎ 10 লিটার জলে যদি আমরা 1 কেজি 650 গ্রাম লবণ দিই এবং একটা ডিম দিয়ে এটা একটা পরীক্ষা করা হয় যে 1 কেজি 650 গ্রাম লবণ দেওয়ার পর যদি ডিমটা দিই যদি ভেসে থাকে, তাহলে সেই অবস্থায় আমরা কি করি যে বাজার থেকে বীজগুলো কিনে আনি, সেটাকে আমরা জলে ডুবিয়ে দিলাম, দেখা যাবে যেগুলো অপুষ্ট বীজ বা চিটে রয়েছে সেগুলো কিন্তু ভেসে যাবে, সেগুলোকে আমরা আলাদা করে দিলাম এবং আমরা নিচে যেগুলো রয়ে গেল বীজগুলো সেইগুলোকে আমরা নিলাম। এটা হচ্ছে পুষ্ট বীজ। এরপর এটা বীজটাকে শোধন করব। বীজটাকে কি করে শোধন করব? বোরো ধানের ক্ষেত্রে কি করেন কৃষক বন্ধুরা, এরকম ভেজানোর পরে 24 ঘন্টা 36 ঘন্টা ভেজানোর পরে জলটা ঝরাতে দেন এবং জল ঝরানোর পরে তারা কলা করার জন্য জাগ দেন। তা আমি কৃষক বন্ধুদেরকে বলবো যে আপনারা যখন ভেজাচ্ছেন
তখনও আপনারা বীজ শোধনের ওষুধ ব্যবহার করতে পারেন। বীজ শোধনের ওষুধ ব্যবহার করে আপনারা 8 থেকে 10 ঘন্টা রাখতে পারেন। সেটা কার্বেন্ডাজিম 2 গ্রাম প্রতি কেজি বীজের জন্য আপনারা ব্যবহার করতে পারেন, এবং থাইরাম করতে পারেন 2.5 গ্রাম প্রতি কেজি বীজের জন্য। এটা আপনারা বীজ শোধনের জন্য ব্যবহার করতে পারেন। এবার যখন জলটা ঝরে গেল তখনও আপনারা কিন্তু ওই পরিমাণ, যে পরিমাণ আমি বললাম যে কেজি প্রতি 2 গ্রাম কার্বেন্ডাজিম, সেটা আপনারা ওই ধানের উপর ছড়িয়ে দিয়ে যদি কাঠি দিয়ে আমরা নেড়ে দিই তাহলে কিন্তু বীজ শোধন হয়ে গেল। সুতরাং বীজ শোধনের জন্য কোনো বাড়তি সময়ও লাগে না, আর বেশি খরচও হয় না। মাথায় রাখতে হবে, আমরা বলি যে বীজ শোধনের জন্য কিন্তু খরচ খুবই কম, কিন্তু ওই বীজটা যখন আপনি 1 বিঘা জমিতে রোপণ করবেন, 20 কাঠা জমিতে রোপণ করবেন, সেখানে খরচটা কিন্তু অনেক বেড়ে যাবে। তাই কৃষক বন্ধুদের কাছে আমি বারবার অনুরোধ করব যে যে কোনো বীজ, বাজার থেকে যেই বীজ কিনে আনুন না কেন, সে সবজির হোক, ধানের হোক, যাই বীজ হোক, আপনারা অবশ্যই বীজটাকে বাড়িতে শোধন করে নিন। এটাকে একেবারে থাম রুল যাকে বলে, থাম রুল বলা যায়, জাস্ট টাইপ অফ টিকা দেওয়ার মতো। একটু সুপ্রদীপবাবু আপনার কাছে আসবো এবার। শোধনের কথা আমরা শুনলাম বেশ খানিকটা, চারা লাগাবার যে পদ্ধতি যদি একটু বলেন। চারা লাগাতে হবে লাইনে, এবং বড় ধানের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা সারির থেকে সারির দূরত্ব রাখবো 20 সেন্টিমিটার, অর্থাৎ 8 ইঞ্চি। আর একই সারির মধ্যে দুটো গাছের মধ্যে দূরত্ব রাখবো 15 সেন্টিমিটার, অর্থাৎ 6 ইঞ্চি। আর চারা কিন্তু যদি সঠিক বয়সী চারা হয় তাহলে কিন্তু চারা 5 সেন্টিমিটার গভীরে গাড়তে হবে। চারা কিন্তু খুব বেশি গভীরে গাড়া যাবে না, কারণ চারা বেশি যদি গভীরে গাড়া হয় তাহলে তার যে বর্ধনশীল অংশ বা যেখান থেকে পরবর্তীকালে পাশকাঠি বের হয় সেই অংশটা মাটির নিচে চলে যাবে, তাহলে পাশকাঠির সংখ্যা কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের 5 সেন্টিমিটার গভীরতাটাকে মেনটেন করতে হবে। কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে চারার বয়স বেশি হয়ে গেছে, ঠান্ডার কারণে আমাদের বীজতলায় বেশি দিন রাখতে বাধ্য হচ্ছি, তখন আমরা কি করব, তখন আমরা কিন্তু স্পেসিংটাকে কমাবো। অর্থাৎ যেটা আমি 20 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার বলেছিলাম, সেক্ষেত্রে আমি 15 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার স্পেসিংয়ে চলে যাব। সেক্ষেত্রে কিন্তু আমরা, যে ক্ষেত্রে আমরা সাধারণ যদি বীজ হয়, কোনো যদি সমস্যা না থাকে, তাহলে আমরা 2 থেকে 3টি চারা একসঙ্গে গাঁথতে বলি। আর যদি একটু বয়স্ক চারা হয়ে থাকে তাহলে 4 থেকে 5টা চারা একসঙ্গে আমরা গাঁথতে বলি। আচ্ছা, ধান পুষ্ট হওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি যে দুটো জিনিস গুরুত্বপূর্ণ, তার একটা হলো সার আর একটা হলো অনুখাদ্য। তো এই সারের ব্যবহার যদি কৃষক বন্ধুরা কিভাবে করবেন একটু বলেন। হ্যাঁ, আমরা সবসময় কৃষক বন্ধুদেরকে বলি যে আপনারা মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ করুন, কিন্তু কৃষক বন্ধুরা যেটা প্রচলিতভাবে তারা দিয়ে আসছেন সেটাই করেন। আমরা অনুরোধ করব যে আপনারা নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে একটু আপনারা সাজেশান নিন, কারণ এখন ভাবার দিন এসেছে, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটি যেমন দূষিত হচ্ছে তেমনি পরিবেশও দূষিত হচ্ছে। তাই আপনাদের বলবো যে জৈব সারের পরিমাণ একটু বাড়ান এবং রাসায়নিক সার আস্তে আস্তে কমান। আমি যদি আপনাদের বলি যে জৈব সার কত দিতে হবে, তাহলে মোটামুটি 2 টন পার একরে, অর্থাৎ 3 বিঘা জমির জন্য 2 টন জৈব সার বা গোবর সার আপনারা দিতে পারেন। এবং সাথে সাথে যদি বোরোতে আমরা অ্যাজোলা চাষ করতে পারি তাহলে সেখানেও কিছুটা জৈব সার আমরা পেয়ে যাব। অর্থাৎ অ্যাজোলা নাইট্রোজেনটা আমরা অনেকটা পেয়ে যাই অ্যাজোলা চাষ করলে। কৃষক বন্ধুদের বলবো চাষ করতে। এবং যদি আমরা তার সত্ত্বেও আমাদেরকে তো রাসায়নিক কিছুটা দিতেই হবে, তো রাসায়নিকে যদি আমরা যাই, কোনো সারের প্রতি ফ্যাসিনেশন রাখবেন না। অনেক কৃষক বন্ধুদের ফ্যাসিনেশন আছে যে আমরা 10-26 দিয়ে চাষ করব বা আমরা ডিএপি দিয়ে চাষ করব। যে কোনো সার দিয়েই চাষ করলে হয়, কিন্তু পরিমাণটা ঠিক রাখতে হবে। যেমন ধরুন আমরা যদি পূর্বদিনের মতো মিক্সচার দিয়ে চাষ করি, অর্থাৎ ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ, মিউরেট অফ পটাশ, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ইউরিয়া বিঘা প্রতি 10 কেজি দিতে পারি, সিঙ্গেল সুপার ফসফেট বিঘা প্রতি আমরা ওই 50 থেকে 55 কেজি দিতে পারি, আর পটাশ আমরা 12 থেকে 14 কেজি আমরা দিতে পারি। কিন্তু এর সার প্রয়োগের একটা নিয়ম আছে। আমরা কি করি না, প্রথমে বলবো যে 1/4 ভাগ ইউরিয়া, যেটা আমরা বললাম ইউরিয়া দিতে হবে, তার 1/4 ভাগ ইউরিয়া এবং সমস্ত ফসফেট সার, আর 1/4 ভাগ বা 3/4 ভাগ পটাশ আমরা প্রথমেই জমি তৈরির সময় দিয়ে দেবো, মূল সার হিসাবে দিয়ে দেবো। আর 1/2 অর্থাৎ আরও যে হাফ ইউরিয়া, সেটা আমরা কি করব না চাপানে দেবো। অনেক কৃষক বন্ধু এগুলো কিন্তু ভুল করেন, চাপানে হয়তো ইউরিয়াটা দেন, প্রথমে দেন না,
বা সিঙ্গেল সুপার ফসফেট চাপানে দিয়ে দিলেন, কোনোদিনই সিঙ্গেল সুপার ফসফেট চাপানে দেবেন না। এছাড়াও আমি বলবো যে আপনারা যে পটাশটা 1/4 ভাগ রয়ে গেল আর ইউরিয়া 1/4 ভাগ রয়ে গেল, সেটা আপনারা শীষ আসার সময় অর্থাৎ শীষ মুকুলের সূচনা 45 থেকে 50 দিনের মাথায় আপনারা প্রয়োগ করুন। এবং যেটা অনুখাদ্যের কথা বলছিলেন যে খাদ্য খুবই কম লাগে কিন্তু না দিলে নয়, যেটা আমরা আমাদের খাবারের নুনের সঙ্গে তুলনা করি, যে কোনো তরকারিতে যদি আমরা নুন না দিই তাহলেও যেমন খেতে পারবো না, আবার বেশি হয়ে গেলেও সেই খাওয়াটা খাওয়া যায় না। সুতরাং নুন যেমন পরিমাণ মতো দিতে হয়, ধান গাছে অনুখাদ্যও কিন্তু দিতে হয়, কারণ এই ধান গাছে অনুখাদ্যের অভাবে অনেক রোগ দেখা দেয়। যেমন আমি বলবো জিঙ্কের অবশ্যই জিঙ্ক দিতে হবে, জিঙ্ক সালফেট একদম মাটি তৈরির সময় দিয়ে দিন। 3 থেকে 3.5 কেজি বিঘা প্রতি আপনারা জিঙ্ক সালফেট মাটি তৈরি করার সময় প্রয়োগ করুন। এবং আমরা এখন বলছি যে 2 থেকে 2.5 কেজি বিঘা প্রতি সালফার প্রয়োগ করুন। যেখানে বাঁকুড়া বা পুরুলিয়া এইসব মৃত্তিকা রয়েছে সেখানে আমরা বলবো যে একরে 4 কেজি বোরাক্স, সেখানে বোরনের ঘাটতিটা দেখা যেতে পারে, তো সেখানে আপনারা বোরাক্স প্রয়োগ করুন। আর যদি আমরা উপকূলবর্তী জমি দেখি সেখানে আমরা বলবো যে একর প্রতি 120 কেজি জিপসাম আপনারা প্রয়োগ করুন, দেখবেন আপনাদের গাছ সুন্দর থাকবে এবং ফলন ভালো হবে। আচ্ছা, বোরো ধানের ক্ষেত্রে জল একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে এবং সেই জল নিয়ন্ত্রণ ব্যবস্থা আপনার কাছে আসবো। বোরো ধানের উৎপাদনশীলতা বেশি, কারণ সেটা সম্পূর্ণভাবেই সেচসাবিত এবং টোটালটাই কন্ট্রোল ইরিগেশন সিস্টেমের মধ্যে হয়। এবং বোরো ধান চাষ করতে গেলে 2 ধরনের পদ্ধতি আছে, একটা হচ্ছে কনভেনশনাল পদ্ধতি বা তথাকথিত পদ্ধতি, আর একটা আমরা যেটা বলি সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন বা শ্রী পদ্ধতি বা SRI। কনভেনশনাল পদ্ধতিতে কি হয়, কনভেনশনাল পদ্ধতিতে চারা লাগানোর পর থেকে ধান কাটার 10 থেকে 15 দিন আগে অবধি আমরা ক্রমাগত জমিটাকে জলের তলায় ডুবিয়ে রাখি, সেটা মোটামুটি 2.5 থেকে 5 সেন্টিমিটার জল আমরা মেনটেন করি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে মোটামুটি 7 থেকে 10 দিন অন্তর অন্তর একবার জল বের করে দিতে হবে, জল বের করে দিয়ে কাদাটাকে ঘেটে দিতে হবে। এর কারণ কি, আমরা যখন জল মাটির উপর জমিয়ে রাখছি তখন মাটির মধ্যে একটা বিজারিত কন্ডিশন অর্থাৎ একটা রিডিউসড কন্ডিশন তৈরি হচ্ছে, যেই অবস্থাতে গেলে অনেক ক্ষতিকারক গ্যাস যেমন হাইড্রোজেন সালফাইড গ্যাস, ফসফিন গ্যাস, মিথেন গ্যাস এগুলো নির্গত হয়। এই সব গ্যাসের প্রভাবে কিন্তু জিঙ্ক এরকম আরও কিছু অনুখাদ্য আছে যেগুলোর ঘাটতি দেখা যায়। সেজন্য কিছুদিন পর পর অর্থাৎ 7 থেকে 10 দিন পর পর জল দেওয়া বন্ধ করে জল বের করে দিয়ে কাদা যদি ঘেটে দেওয়া হয় তাহলে এই গ্যাসগুলো জমি থেকে বেরিয়ে যাবে। তারপর আবার জল দিতে হবে, জল দিয়ে সেটাকে আবার 7 দিন 10 দিন মেনটেন করে তারপরে আবার জল বের করতে হবে। আর শ্রী পদ্ধতির ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই মাটিতে জল দাঁড় করানোর কথা বলছি না। এক্ষেত্রে আমরা বলছি যে চারা রোপণের পরে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে স্যাচুরেটেড কন্ডিশন অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় নিয়ে যেতে, তারপরে 3-4 দিন পরে দেখা যাবে জমিতে হালকা করে চুলের মতো ফাটল তৈরি হবে। যখন হালকা করে এই হেয়ার ক্র্যাকিং স্টেজ বলা হয়, এই হেয়ার ক্র্যাকিং স্টেজে পৌঁছবে, চুলের মতো ফাটল তৈরি হবে, তখন আবার জল দিয়ে জমিটাকে সম্পৃক্ত অবস্থায় অর্থাৎ ভিজিয়ে দিতে হবে। এইভাবে সমগ্র জীবনকালে জল ম্যানেজমেন্টটা করতে হবে। আচ্ছা, আমরা বোরো ধানের ক্ষেত্রে ঝলসা রোগের কথা খুব গুরুত্ব নিয়ে শুনেছি, একটু রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা একটু সংক্ষেপে যদি বলেন। বোরো ধানের কিন্তু মূল এখন যে 2টো রোগ হয় সেটা হচ্ছে ঝলসা, যেটা বললেন ঝলসা রোগ প্রথমে পাতায় আসে। পাতায় কৃষক বন্ধুদের বলবো, পাতায় আপনাদেরকে চেনার উপায় হচ্ছে যে আমাদের যেরকম মানুষের চোখ, সেই চোখের মতো কিন্তু পাতায় শেপ থাকে, অর্থাৎ মাঝখানটা ছাই কালারের হবে এবং পুরো ব্রাউন দিয়ে অর্থাৎ চোখের যে শেপ সেই জায়গাগুলো একটু বাদামি কালার হবে। এরকম যদি চোখের মতো শেপ পাতায় দেখতে পান তাহলে সেটা ঝলসা। এবং এরকম ঝলসা পাতায় যখন অনেক হবে তখন আস্তে আস্তে পাতা শুকিয়ে পুরো গাছটাই প্রায় মরে যাওয়ার মতো হবে বা শুকিয়ে যাওয়ার মতো হবে। এর পাশাপাশি কিন্তু যখনই ওটা মানে শীষে লেগে যাবে বা শীষের গোড়ায় লেগে যাবে সেটা কিন্তু আরও মারাত্মক বিষয়, অর্থাৎ শীষের গোড়ায় যদি লাগে বা কালো হয়ে যায়, যেটা ওটা একটা ছত্রাক দেখতে পাওয়া যায় মানে ওখানে, তখন কি হয় না ওটা ভেঙে যায়। তাহলে শীষটা যদি ভেঙে যায় তাহলে আর শীষ পুষ্ট হবে না, আমরা ধান বা ফলন সেইভাবে পাবো না। আর একটা যেটা ব্যাকটেরিয়াল লিভ লাইট, যেটা এখন খুবই দেখা যাচ্ছে, ব্যাকটেরিয়াল লিভ লাইট চেনার উপায় হচ্ছে দেখবেন
গাছে ধান গাছের পাতার উপর থেকে আচ্ছা। ঢেউ খেলানোর মতো নিচের দিকে হলুদ হয়ে দুধারে নেমে আসছে। আচ্ছা। তো এই ঝলসা এবং ব্যাকটেরিয়াল লিভ লাইটের ক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই, যেটা ঘরোয়া একটা কথা আছে ব্যাকটেরিয়াল লিভ লাইটের ক্ষেত্রে, যে 1 কেজি গোবরকে যদি 10 লিটার জলে গুলে সেটাকে আমরা স্প্রে করি তাহলে অনেকটা কিওর হয়। এছাড়াও বাজারে স্টেপটোসাইক্লিন পাওয়া যায়, ঠিক আছে। সেটাও আমাদের একদম হাতে একদম আজকে সময় নেই। আমরা এতক্ষণ ধরে দর্শক বন্ধুরা শুনছিলাম বোরো ধানের উন্নত চাষ পদ্ধতি। আজকের মতো আমরা আলোচনা এখানেই শেষ করব। বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠান আজ এ পর্যন্তই। নমস্কার।